বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বামীর হাতেই কি শেষ হয়ে যাবে লাজুর ডাক্তার হওয়ার স্বপ্ন, নাকি অনুভব হবে তার নতুন জীবনের কাণ্ডারি? আজকের পর্বে দেখুন। অনুভবের কথাগুলো শুনে লাজুর চোখে জল এলেও মনের কোণে এক অদ্ভুত প্রশান্তির ছোঁয়া লাগে। কারণ এই শহরে আসার পর থেকে অপমানের যে পাহাড় সে বইছিল, সেখানে অনুভবের এই নিঃস্বার্থ সমর্থন তাকে নতুন করে বাঁচার অক্সিজেন দেয়। প্রিন্সিপাল ম্যাডামের ঘর থেকে বেরিয়ে লাজু যখন করিডোর দিয়ে হাঁটছিল, অনুভব তার পাশে পাশে চলতে চলতে বলে, শোনো লাজু, সমাজ বা পরিবার তোমাকে পিছুটান দেবেই, কিন্তু মনে রেখো তোমার লক্ষ্যটা অনেক বড়। ডাক্তার হয়ে তোমাকে ওই গ্রাম্য অন্ধকূপ দূর করতে হবে, যেখানে সুদেবের মতো মানুষরা এখনও মেয়েদের শুধু ঘরবন্দি রাখতে চায়। লাজু মাথা নিচু করে বলে, আমি জানি অনুভবদা, কিন্তু বনলতা দিদি যে ভুল বুঝছে সেটা আমি কিছুতেই মানতে পারছি না। উনি ভাবছেন আমি বুঝি ওনার সংসার ভাঙতে এসেছি। অনুভব একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বনলতা নিজের হীনমন্যতায় ভুগছে। ও তোমার মেধা আর তোমার ব্যক্তিত্বকে ভয় পায়, তাই ওর কথা ভেবে নিজের কেরিয়ার নষ্ট করো না। হোস্টেলের নতুন ঘরে ব্যাগপত্র রেখে লাজু যখন জানলার ধারে দাঁড়ায়, তখন বাইরের কলকাতার ব্যস্ত আলো তাকে হাতছানি দেয়, অথচ মনের ভেতর খচখচ করতে থাকে সুদেবের সেই রুক্ষ ব্যবহার আর কমলাদেবীর বিষাক্ত কথাগুলো। অন্যদিকে বনলতা একা বসে ছটফট করতে থাকে। তার মনে হয় অনুভব নিশ্চয়ই এতক্ষণে হোস্টেলে গিয়ে লাজুর সাথে দেখা করছে, কিংবা হয়তো দুজন মিলে নতুন কোনো পরিকল্পনা আঁকছে। সে রাগে চিৎকার করে ঘরের ফুলদানিটা আঁচড় মেরে ভেঙে ফেলে আর মনে মনে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক লাজুকে এই কলকাতা থেকে তাড়াতে হবে, নয়তো অনুভবের মন থেকে নিজের অস্তিত্ব সে চিরতরে হারিয়ে ফেলবে। ঠিক সেই সময় সুদেব আবার ফোন করে বনলতাকে, আর কাঁপা কাঁপা গলায় বলে, টিচার দিদি, মা আর বাবা তো ক্ষেপে লাল হয়ে আছে। ওরা বলছে লাজুকে ডিভোর্স না দিয়ে বরং জোর করে গ্রামে ফিরিয়ে আনবে, কিন্তু আমি তো জানি লাজু একবার যখন জেদ ধরেছে ও ফিরবে না। বনলতা সুযোগ বুঝে বিষ ঢালতে শুরু করে আর বলে, সুদেব, তুমি কি এখনও বুঝতে পারছো না যে লাজু কেন কলকাতায় থাকতে চাইছে? ও আসলে অনুভবের আশ্রয়ে থাকার বাহানা খুঁজছে। হোস্টেল তো একটা নামমাত্র, সুযোগ পেলে ও অনুভবের সাথেই ঘর বাঁধবে। তুমি যদি নিজের বউকে বাঁচাতে চাও তবে চুপ করে বসে থেকো না, কালই কলকাতায় চলে এসো। আর লাজুকে শাসিয়ে যাও যে তুমি ওকে ডিভোর্স দেবে না, বরং আইনি পথে ওকে গ্রামে নিয়ে যাবে। এই কথা শুনে সুদেবের মনে জেদ চেপে যায়। সে ঠিক করে যে করেই হোক লাজুর এই স্বাধীনতার ডানা সে ছেটে দেবে। এদিকে হোস্টেলের প্রথম রাতটা লাজুর জন্য খুব একটা সহজ ছিল না। অপরিচিত পরিবেশ আর চারপাশের মেয়েদের পড়াশোনার শব্দে সে কিছুটা ঘাবড়ে গেলেও নিজের স্বপ্নটার কথা ভেবে নিজেকে সামলে নেয়। পরের দিন সকালে ক্লাসে যাওয়ার পথে হঠাৎ কলেজের গেটে সুদেবকে দাঁড়িয়ে থাকতে দেখে লাজু চমকে ওঠে। সুদেবকে দেখে মনে হচ্ছিল সে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। তার চোখ মুখ বসে গেছে, কিন্তু দৃষ্টিতে এক ভয়ঙ্কর আক্রোশ। লাজুকে দেখেই সুদেব এগিয়ে আসে আর হাতটা শক্ত করে চেপে ধরে বলে, খুব তো ডানা গজিয়েছে, বাড়িতে না বলে চলে এলি, এখন আবার হোস্টেলে থাকা হচ্ছে। চল, এক্ষুনি গ্রামে চলবি। লাজু শান্ত গলায় বলে, আমি যাব না সুদেব, কারণ আমি এখানে পড়তে এসেছি, আর ম্যাডাম আমাকে থাকার জায়গা করে দিয়েছেন। তুমি অকারণে ঝামেলা করো না। সুদেব হাসতে হাসতে বলে, পড়তে এসেছ নাকি ওই অনুভবের সাথে ফুর্তি করতে এসেছ সেটা আমি ভালো করেই জানি। এই কথা শোনামাত্র লাজু সজোরে একটা চড় কষিয়ে দেয় সুদেবের গালে। চারপাশের ছাত্রছাত্রীরা থমকে দাঁড়ায়। লাজু গর্জে ওঠে বলে, আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার তোমার নেই। তুমি ফিরে যাও, নয়তো আমি পুলিশের কাছে কমপ্লেন করতে বাধ্য হব যে তুমি আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করছ। সুদেব এই অপমানে স্তম্ভিত হয়ে যায়। সে ভাবতে পারেনি লাজু কোনোদিন তার উপর হাত তুলবে। ঠিক সেই মুহূর্তে অনুভব গাড়ি নিয়ে কলেজের গেটে এসে পৌঁছায়, আর দৃশ্যটা দেখে দ্রুত এগিয়ে আসে। অনুভবকে দেখেই সুদেব আরও উত্তেজিত হয়ে ওঠে আর চিৎকার করে বলতে থাকে, এই তো আমার বউয়ের নাগর চলে এসেছে, এবার তো নাটক জমবে। অনুভব ধীর স্থিরভাবে সুদেবের সামনে দাঁড়িয়ে বলে, মিস্টার সুদেব, এটা কলেজ ক্যাম্পাস, কোনো যাত্রাপালার আসর নয়। আপনি যদি লাজুকে বিরক্ত পারেন তবে আইন নিজের হাতে নিতে আমি দ্বিধাবোধ করব না। সুদেব রাগে গজগজ করতে করতে চলে যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যে এর শেষ সে দেখে ছাড়বে। সুদেব চলে গেলে অনুভব লাজুকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু লাজু কান্নায় ভেঙে পড়ে আর বলে, কেন আমার সাথেই এমন হয়? কেন আমি শান্তিতে নিজের পড়াশোনাটা করতে পারি না? অনুভব তাকে আশ্বস্ত করে বলে, এটা তোমার অগ্নি পরীক্ষা লাজু, যারা জিততে চায় তাদের লড়তে হয়। তুমি ক্লাসে যাও, আমি সব সামলে নেব।
অন্যদিকে বনলতা আড়ালে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করছিল। সে বুঝতে পারে শুধু সুদেবকে দিয়ে কাজ হবে না, তাকে আরও বড় কোনো চাল চালতে হবে। সে সোজা চলে যায় প্রিন্সিপাল ম্যাডামের কাছে আর গিয়ে মিথ্যে করে বলে যে লাজুর জন্য কলেজের বদনাম হচ্ছে, কারণ ওর ব্যক্তিগত সমস্যাগুলো কলেজের গেট পর্যন্ত চলে এসেছে। বনলতার উদ্দেশ্য ছিল লাজুকে হোস্টেল থেকে বের করে দেওয়া, কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম কড়া ভাষায় জানিয়ে দেন যে লাজু একজন অত্যন্ত মেধাবী ছাত্রী আর তার নিরাপত্তার দায়িত্ব কলেজের। বনলতা ব্যর্থ হয়ে ফিরে আসে, কিন্তু তার মনে নতুন এক শয়তানি বুদ্ধি খেলে যায়। সে ভাবে যদি সুদেবকে দিয়ে লাজুর নামে থানায় নিখোঁজ হওয়ার ডায়েরি করানো যায়, কিংবা বলা যায় যে লাজুকে অনুভব অপহরণ করেছে, তবেই আসল মজা হবে। এদিকে হোস্টেলের ঘরে বসে লাজু যখন অ্যানাটমি বই নিয়ে বসছে, তখন তার ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ আসে, যেখানে লেখা থাকে, যদি নিজের ভালো চাও তাহলে তাড়াতাড়ি কলকাতা ছেড়ে পালাও, নয়তো তোমার আর অনুভবে এমন ক্ষতি হবে যা কেউ কল্পনা করতে পারবে না। লাজু ভয় পেলেও এবার সে পালানোর কথা ভাবে না, বরং লড়াকু মানসিকতা নিয়ে বইয়ের পাতায় মন দেয়। কয়েকদিন পর কলেজে এক বিশেষ সেমিনারে লাজুকে তার মেধার জন্য পুরস্কৃত করা হয়। সেই খবর যখন গ্রামে পৌঁছায়, তখন কমলা দেবী আর হারানবাবু আরও ঈর্ষান্বিত হয়ে ওঠেন। তারা ঠিক করেন এবার নিজেরা কলকাতায় গিয়ে লাজুর হোস্টেলে চড়াও হবেন আর লাজুকে সবার সামনে অপমান করে ঘর ছাড়া করবেন। সুদেবকে সাথে নিয়ে তারা পরদিন সকালই রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। এদিকে অনুভব লাজুকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু নতুন বই আর স্টেথোস্কোপ কিনে হোস্টেলের দিকে আসছিল। ঠিক তখনই হোস্টেলের গেটের সামনে সুদেব তার বাবা মাকে নিয়ে হাজির হয়ে যায়। তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় যে হোস্টেল কর্তৃপক্ষ এক বিবাহিত মেয়েকে ফুসলিয়ে রেখেছে। হোস্টেলের ওয়ার্ডেন বাইরে এসে তাদের থামানোর চেষ্টা করলে কমলা দেবীও তাকে যাচ্ছে তাই গালমন্দ করেন। ভিড় জমে যায়, আর সেই ভিড়ের মধ্যে লাজু বেরিয়ে আসে কাঁপতে কাঁপতে। হারানবাবু লাজুর চুল ধরতে গেলে অনুভব ঠিক সময়ে সেখানে পৌঁছে হারানবাবুর হাত আটকে দেয়। অনুভব গম্ভীর গলায় হারানবাবুকে বলে, খবরদার, এক পাও এগোবেন না। লাজু এখন এই কলেজের সম্পদ, আর ওর সুরক্ষার ভার আমাদের সবার। আপনি যদি তর্জন গর্জন বন্ধ না করেন, তবে এক্ষুনি আমি থানা থেকে লোক ডাকব। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বনলতাও দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছিল আর হাসছিল। সে ভাবছিল এবার হয়তো লাজু অপমানে নিজের প্রাণ দেবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে লাজু শান্ত গলায় সুদেবের দিকে তাকিয়ে বলে, সুদেব, আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝনি। আজ সবার সামনে বলছি, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দেব, আর আমার পড়াশোনা শেষ করে আমি ডাক্তার হয়েই ছাড়ব। এই কথা শুনে সুদেব একেবারে ভেঙে পড়ে, কারণ সে কখনো ভাবেনি লাজু ডিভোর্সের কথা বলবে। কমলা দেবী অভিশাপ দিতে থাকেন, কিন্তু অনুভব লাজুকে আড়াল করে ভেতরে পাঠিয়ে দেয় আর সুদেবদের ওখান থেকে চলে যেতে বাধ্য করে। ওই দিন বিকেলে অনুভব লাজুকে বলে, তুমি আজ যা করেছ তার জন্য অনেক সাহসের প্রয়োজন ছিল। লাজু, তুমি আজ থেকে সত্যি স্বাধীন। লাজু হাসি মুখে অনুভবের দিকে তাকায় আর মনে মনে ভাবে এই স্বাধীনতার দাম তাকে মেধা দিয়ে চোকাতে হবে। বনলতা যখন বুঝতে পারে তার সব চাল ভেস্তে যায়, তখন সে মরিয়া হয়ে অনুভবের ড্রয়ার থেকে কিছু জরুরি কাগজপত্র সরিয়ে ফেলে, যাতে অনুভবকে বিপদে ফেলা যায় এবং লাজুর ওপর তার দোষ চাপানো যায়। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। কলেজের সিসিটিভি ফুটেজে বনলতার কীর্তি ধরা পড়ে যায় এবং প্রিন্সিপাল ম্যাডাম তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত দেখা যায় লাজু হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, মানুষের জেদ আর মেধা থাকলে প্রতিকূলতাও হার মানে। আর অনুভব দূর থেকে তাকে দেখে হাসছে, কারণ সে জানে লাজবন্তী এখন আর সেই ভীতু গ্রামের মেয়েটি নয়। সে এখন আগামীর এক উজ্জ্বল নক্ষত্র, যে নিজের ভাগ্য নিজেই লিখতে জানে। বনলতা কলেজ থেকে বহিষ্কৃত হওয়ার পর আক্রোশ আরও বহুগুণ বেড়ে যায়। সে সুদেবকে ফোন করে উস্কানি দেয় যে লাজু আর অনুভবের ডিভোর্স মামলা লড়ার জন্য বড় উকিল ঠিক করেছে। সুদেব গ্রামের মোড়লদের নিয়ে পঞ্চায়েত বসায়, কিন্তু লাজু আর আগের মতো দুর্বল নয়। সে শহর থেকে আইনি নোটিশ পাঠিয়ে দেয় যে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে সে আইনি লড়াই লড়বে। গ্রামে বসে কমলা দেবী আর হারানবাবু বুঝতে পারেন লাজুকে আর ফেরানো সম্ভব নয়। সুদেব মদে ডুবে যায় আর নিজের জীবনের ব্যর্থতার জন্য বনলতাকে দায়ী করে। একদিন রাগের মাথায় সুদেব বনলতার বাড়িতে গিয়ে সব সত্য ফাঁস করে দেয় অনুভবের সামনে, যে বনলতাই তাকে এতদিন সব খবর পাচার করত। অনুভব বনলতাকে চূড়ান্তভাবে ঘৃণা করে নিজের জীবন থেকে চিরতরে সরিয়ে দেয়। ৩ বছর কেটে যায়। লাজু এখন তার ফাইনাল ইয়ারের পরীক্ষায় টপার হিসাবে গোল্ড মেডেল জেতে। তার সাফল্যে পুরো মেডিকেল কলেজ গর্বিত। সেমিনার হলে মেডেল পরিয়ে দেওয়ার সময় অনুভব স্টেজের পাশে দাঁড়িয়ে গর্বের সাথে লাজুকে লক্ষ্য করে। লাজু তার বক্তৃতায় বলে, একজন মেয়ের স্বপ্ন ভাঙার জন্য গোটা সমাজ একজোট হতে পারে, কিন্তু তাকে এগিয়ে দেওয়ার জন্য যদি একজন মানুষও নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়, তবে সে পাহাড় জয় করতে পারে। লাজু ডাক্তার হওয়ার পর নিজের গ্রামে ফিরে যায়, যেখানে তাকে একদিন অপমানের সাথে গ্রাম ছাড়া করা হয়েছিল।
সেখানে সে একটি আধুনিক ক্লিনিক খোলে। কমলাদেবী অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে লাজু নিজের হাতে তার চিকিৎসা করে। শাশুড়ি মায়ের চোখ দিয়ে জল পড়ে আসে অনুশোচনায়। সুদেব দূর থেকে দেখে লাজুর সেই নতুন রূপ, যাকে সে একসময় পায়ের দাসী ভেবেছিল, সে এখন হাজার হাজার মানুষের প্রাণদাত্রী। অনুভব লাজুকে এই পুরো পথে ছায়ার মতো আগলে রাখে। লাজু অনুভবকে বলে, তুমি শুধু আমার শিক্ষক নও, তুমি আমার অন্ধকারের কাণ্ডারি। অনুভব হাসে আর বলে, আমি শুধু আলোটা দেখিয়েছি, পথটা তো তুমি নিজেই তৈরি করেছ। লাজু আজ আকাশের নক্ষত্রের মতোই দীপ্তিমান। তার গ্রামে এখন আর কোনো মেয়েকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে মরতে হয় না, বরং লাজু হয়েছে তাদের অনুপ্রেরণা। এভাবেই এক নারীর জেদ আর মেধার কাছে হার মানে সুকনস্কার আর প্রতিহিংসার পাহাড়। লাজু এখন সত্যি স্বাধীন এক স্বনির্ভর নারী, যার কপালে বিজয়ের তিলক আর চোখে আগামী সুন্দর পৃথিবীর স্বপ্ন। যখন লাজু নিজের গ্রামের ক্লিনিকে কমলাদেবীর চিকিৎসা শেষ করে বারান্দায় এসে দাঁড়ায়, তখন গোধূলির আলোয় চারপাশটা মায়াবী হয়ে ওঠে। গ্রামে এখন লাজু আর সাধারণ কোনো মেজবউ নয়, সে এখন ডাক্তার দিদিমণি, যে মানুষের প্রাণ বাঁচায়। কমলাদেবী সুস্থ হয়ে ওঠার পর একদিন লাজুর হাত ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেন আর বলেন, মা, আমাকে ক্ষমা করে দিস, আমি হিরে চিনতে ভুল করেছিলাম। আমার সুদেবটা নিজের দোষে আজ পথের ভিখারি হয়েছে, কিন্তু তুই তো এই বংশের লক্ষ্মী লাজু। শান্ত স্বরে বলে, মা, অতীতকে আঁকড়ে ধরে লাভ নেই, আপনি সুস্থ হয়েছেন এটাই বড় কথা। সুদেব তখন ঘরের দরজায় দাঁড়িয়েছিল। লাজুকে দেখে সে মাথা নিচু করে চলে যেতে গেলে লাজু তাকে ডাকে আর বলে, সুদেব, আমি তোমাকে ডিভোর্স দিয়েছি ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তোমার প্রতি আমার কোনো ঘৃণা নেই। তুমি চাইলে এই ক্লিনিকে ছোটখাটো কাজে আমাকে সাহায্য করতে পারো, এতে তোমার নেশার ঘোর কাটবে আর সমাজেও তুমি আবার মাথা তুলে দাঁড়াতে পারবে। সুদেব স্তম্ভিত হয়ে যায়। যে মেয়েকে সে একদিন ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই মেয়েই আজ তাকে নতুন করে বাঁচার পথ দেখাচ্ছে। এদিকে কলকাতায় বনলতা নিজের কর্মফল ভোগ করছিল। কলেজ থেকে সাসপেন্ড হওয়ার পর সে কোনো ভালো হাসপাতালে কাজ পাচ্ছিল না। তার অহংকার আর ষড়যন্ত্রের কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল। সে একা ঘরে বসে যখন খবর পায় লাজু গ্রামে গিয়ে হাসপাতাল খুলেছে, তখন তার হিংসার আগুন শেষবারের মতো জ্বলে ওঠে। সে ঠিক করে যে করেই হোক লাজুর ওই ক্লিনিক ধ্বংস করবে সে। রাতে আধারে কিছু গুন্ডা ভাড়া করে গ্রামে পাঠায় ক্লিনিক চালিয়ে দেওয়ার জন্য। অনুভব তখন কলকাতায় নিজের রিসার্চ নিয়ে ব্যস্ত থাকলেও লাজুর সাথে প্রতিদিন ফোনে কথা হতো। সেদিন রাতে লাজুর গলার আওয়াজ শুনে অনুভব বুঝতে পারে লাজু কিছুটা অস্থির। অনুভব দেরি না করে নিজের গাড়ি নিয়ে গ্রামের দিকে রওনা দেয়। মাঝপথে সে দেখতে পায় কয়েকজন লোক মোটরসাইকেলে করে গ্রামের দিকে এগোচ্ছে, যাদের হাতে কেরোসিনের টিন। অনুভবের সন্দেহ হয়। সে গাড়ি থামিয়ে গ্রামবাসীদের খবর দেয় আর নিজের শর্টকাট পথে ক্লিনিকে পৌঁছে যায়। লাজু তখন নিজের কেবিনে জরুরি কিছু ফাইল দেখছিল। হঠাৎ জানলার কাছে পাথর ছুঁড়ে মারা হয় আর চারদিকে আগুনের শিখা দেখা যায়। গুন্ডারা ক্লিনিকের বাইরের গেটে আগুন লাগিয়ে দেয়। লাজু ভয় পেয়ে চিৎকার করলেও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেয়। সে বুঝতে পারে এটা কারো পরিকল্পিত চাল। অনুভব ঠিক সেই সময় সেখানে পৌঁছে যায়। সে নিজের গায়ের চাদর ভিজিয়ে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে লাজুকে বাঁচাতে। লাজু যখন ধোঁয়ায় দমবন্ধ হয়ে আসছিল, অনুভব তাকে কোলে করে বাইরে বের করে আনে। গ্রামবাসীরা ততক্ষণে লাঠি সোটা নিয়ে গুন্ডাদের ঘিরে ফেলে আর পুলিশে খবর দেয়। পুলিশ আসার পর গুন্ডালা স্বীকার করে যে তাদের বনলতা দিদি পাঠিয়েছে। এই কথা শুনে অনুভব আর সহ্য করতে পারে না। সে পুলিশকে অনুরোধ করে যেন এই চক্রান্তের মূল মাথাকে অবিলম্বে গ্রেফতার করা হয়। পরদিন সকালে যখন ভোরের আলো ফোটে, লাজু দেখে তার স্বপ্নের ক্লিনিকটা আংশিক পুড়ে গেছে, কিন্তু তার মনোবল বিন্দুমাত্র টুটেনি। অনুভব লাজুর হাত ধরে বলে, ঘাবড়াবে না লাজু, এই ছাই থেকেই আবার ফিনিক্স পাখির মতো তোমার স্বপ্ন ডানা মেলবে। আমি আছি তোমার সাথে। সুদেব এই ঘটনায় অনুতপ্ত হয়ে নিজেই ক্লিনিক পরিষ্কারের কাজে লেগে পড়ে। সে বুঝতে পারে আসল ভালোবাসা মানে আটকে রাখা নয়, বরং ডানা মেলে উড়তে দেওয়া। কয়েক মাস পর ক্লিনিক আবার নতুন সাজে সেজে ওঠে। বনলতা শ্রীঘরে নিক্ষিপ্ত হয় আর তার সাজা ঘোষণা হয়। লাজু আর অনুভবের এই সংগ্রাম দেখে গ্রামের মানুষ এখন নিজেদের মেয়েদের স্কুলে পাঠাতে শুরু করেছে। লাজু এখন শুধু ডাক্তার নয়, সে এখন নারী শক্তির এক জ্বলন্ত প্রতীক। অনুভব লাজুকে বিয়ের প্রস্তাব দিলে লাজু হাসি মুখে বলে, অনুভবদা, আমাদের সম্পর্কের নাম তো অনেক আগেই লেখা হয়ে গেছে। একে নতুন করে কোনো বাঁধনে বাঁধার প্রয়োজন নেই। আমি তোমার সাথী হয়েই সারা জীবন এই আর্ত মানুষের সেবা করতে চাই। অনুভব লাজুর কপালে একটি চুমু খেয়ে বলে, তুমি সত্যি এক অনন্য নক্ষত্র লাজু, যে নিজে জ্বলে অন্যকে আলো দেয়। লাজুবন্তী আজ আর সেই ভীতু মেয়েটি নয়, সে এখন এমন এক আকাশ যেখানে হাজারো মেয়ের স্বপ্ন ওড়ার সাহস পায়। আর এভাবেই শেষ হয় এক সংগ্রামের গল্প, যেখানে প্রেম, মেধা আর জেদের কাছে হার মানে সমস্ত ষড়যন্ত্র আর অন্ধকার সমাজ।
আজ লাজুকে কুর্নিশ জানায়, কারণ সে দেখিয়ে দিয়েছে নিজের পায়ে দাঁড়ানোর চেয়ে বড় কোনো বিজয় আর হয় না। আগামী দিনগুলোতে লাজু আর অনুভব মিলে গ্রামে একটি বড় মেডিকেল কলেজ গড়ার শপথ নেয়, যাতে কোনো লাজুকে আর শহর গিয়ে অসম্মানিত হতে না হয়, বরং ঘরের কাছেই যেন সবাই শিক্ষার আলো পায়। এইভাবেই গল্পের ইতি ঘটে এক উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায়, যেখানে লাজু এক চিরস্থায়ী প্রেরণা হয়ে থাকে মানুষের মনে।